দর্শকেরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআইএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এবং শিগগিরই প্রজ্ঞাপন আসলে জারি হবে এ বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ, একই সঙ্গে রাজনৈতিক প্রভাবকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, পরিচয় করে দিচ্ছি। তাদের সঙ্গে আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি, একই সঙ্গে একেবারে ডান দিকে আছেন আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা। তিনজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। স্বপন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়ায় কতটা সন্তুষ্ট আপনি? জি 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 ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যে প্রক্রিয়া যেটি হলো আজকে যেটি এটা জি অনুমোদন হলো, তো আমি মনে করছি যে আওয়ামী লীগ তো এমনি নিষিদ্ধ। সে যেটি হচ্ছে যে একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছে, যারা এখানে গণহত্যা করেছে এবং সেই গণহত্যাকারী শক্তি, পালিয়ে যাওয়া শক্তি গণতান্ত্রিক স্পেসে তাদের তো এমনি থাকবার কথা নয়, থাকছে না, কোথাও থাকে না। সুতরাং আওয়ামী লীগ আমি মনে করি নিষিদ্ধই আছে, আওয়ামী লীগ ফেরবার কোনো জায়গা নেই। এখন আইনগতভাবে সেটিকে আরেকটি সংযোজন করা হয়েছে। এখন ধরুন এই নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ না হলে কী হতে পারত? আওয়ামী লীগের বা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তো ছাত্রলীগের নামে আপনি মিছিল করতে দিচ্ছেন না, পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, এই কারণেই তো আমরা মনে করি যে তাদের এটি করার অধিকার নাই। তেমনি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের নামে কি আপনি তাকে সমাবেশ করতে তার রাজনৈতিক অধিকার দিতেন না? সুতরাং তার মানে সে এইভাবেও নিষিদ্ধ। এখন একটা আইন করা হলো। আমরা মনে করছি যে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে অপরাধ, তার যে এই একটা জনগোষ্ঠী বাংলাদেশের নির্বিচারে মানুষ হত্যা করার যে লাইসেন্স তারা নিয়েছিল, অথবা যদি বলা যায় যে জোর করি ক্ষমতা থাকবার জন্য রক্ত নেওয়ার যে তাদের যে ইচ্ছা তাড়িত হয়েছিল, সেই জায়গায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ তার নৈতিক একটি অগ্নি পরীক্ষার মুখোমুখি হবে। এমন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার কী অবস্থা হবে, কোথায় গিয়ে সে দাঁড়াবে, সেটি নির্ধারিত হবে বিচারিক প্রক্রিয়া। এখন যেটা দেখছেন ছাত্র জনতার যে দাবি, যারা আসলে রাজপথে আছেন এখনো, এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন না হলে আজ থেকে আবারও আন্দোলন শুরু, আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা যেটি চেয়েছিল সেটি হচ্ছে না। এটি তো আমরা তো এই প্রশ্নে যখন আগেও আলোচনা যখন হয়েছিল, গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তি যারা ছিলেন তারা সকলেই মিলে আমরা এটা বলবার চেষ্টা করেছি যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এবং সেই প্রশ্নে নানা আলোচনা, নানা বিষয় যখন সামনে আসলো, যেমন রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রশ্ন যখন আসলো, সেগুলো যখন মীমাংসা হলো না, ঐক্যমত তৈরি হলো না, তখন আমার যেটি মনে হয়, এটি মনে হয়েছে অভ্যুত্থানকারী শক্তি বা ছাত্র জনতার পক্ষ থেকে রাজপথে এই দাবিটা আদায় করবার তারা এটা প্রয়োজনীয়। আজকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছিল আগেই, সরকার যদি আগে আইনগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে এগোতো বা কর্ণপাত করতো, তাহলে এখনকার এই বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে চাপের মুখে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হতো না। সেটিও ঠিক আছে, আপনারাও তো নিশ্চয়ই আগেও বলেছেন। আমরা দেখেছি, আমরা বলবারও চেষ্টা করেছি আইনগত প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভাগ্যটা নির্ধারণ করতে হবে। সে কথাটা আমরা বলেছি। বিএনপির যে বক্তব্য আজকে স্পষ্টকরণ তারা করবার চেষ্টা করেছে, সেটি এতদিনকার বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্যে এটা স্পষ্টভাবে এটা বোঝা যায়নি। আজকে বা তাদেরকে ভিন্ন পক্ষ বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে যথাযথভাবে উদ্যোগী ভূমিকা নেই। তো সেইটি তারা নিষিদ্ধ চায় না আওয়ামী লীগ, এরকম একটা পারসেপশন তৈরি করবার চেষ্টা করে। আপনারও তাই মনে হয়? আমি সেটা বলছি না, বলছি যে একটা পারসেপশন তৈরি হয়েছিল বা বলার চেষ্টা করা হয়েছিল। বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছে যে আওয়ামী লীগের কোনোভাবেই না,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তো স্পষ্টভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই বাংলাদেশে হতে দেয় না, এবং আওয়ামী লীগের বিভিন্ন দোষর্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এখনও আছে। সেটি নিয়ে তো বিএনপি প্রতিদিন বক্তব্য যেগুলো হয় সেগুলো তো আসে, কিন্তু নিষিদ্ধ চায় না সেটির যে পারসেপশন, সেটার সাথে আপনি একমত? না, আমি একমত নই, কিন্তু আমি যে আওয়ামী লীগ শুধু তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তো শেষ না। জি, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া শক্তির যে গত 9 মাসে এই শক্তিকে পরাভূত করার জন্য একটা গণ অভ্যুত্থানের পরে প্রথম দায়িত্ব হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যে তাকে আইনের আওতায় আনা এবং তাকে পরাভূত করার জন্য গণ অভ্যুত্থান পরবর্তী সময় আরও শক্তি প্রয়োগ করা, আরও বেশি যৌক্তিক উদ্যোগ নেওয়ার কথা ছিল। আমরা তো বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখেছি যে সেটি ঘটে নাই। 9 মাস পার হয়ে গেল, 9 মাস পার হয়ে গিয়েছে। এই দোসর ফ্যাসিস্টের দোসর যারা ছিল, যারা লুণ্ঠনের অংশীদার ছিল বা লুণ্ঠন করেছে, এবং তারা নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা সেনা সদরে অনেকে থাকবার কথা শুনেছি, তারা কোথায় আছে আমরা জানি না। নিরাপদে রাষ্ট্রপতি চলে গেছেন দেশের বাইরে। এইসব মিলিয়ে এই ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার অথবা তার ফিরে আসবার যে কল কবজাগুলো আছে সেগুলো আসলে সক্রিয়, এবং অন্তর্বর্তী সরকার বা ইন্টেরিয়র সরকার সেই প্রশ্নে যে খুব শক্তিশালী ভূমিকা নিতে পেরেছে আমরা সেটি মনে করছি না। আমরা মনে করি যে এই যে আপনি দুষ্টের দমন করবার ক্ষেত্রে রাষ্ট্রকে যদি শক্তির জায়গায় না রাখেন, তাকে যদি কখনো কখনো বল প্রয়োগের জায়গায় না রাখেন, তাহলে যেই শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষকে হত্যা করে, সেই শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে স্পেস সেখানে কিন্তু সে অংশীজন হতে পারে না। আপনার রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন জায়গায় এই কথা বলবার চেষ্টা করেছেন, যারা এই ফ্যাসিবাদ নিয়ে কাজ করেছেন, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর আমরা উদাহরণ দিতে পারবো। সেখানে অসহিষ্ণু শক্তির সাথে সহনশীলতা দেখাবার কোনো জায়গা নেই। আপনি নিরস্ত্র মানুষকে হত্যা করবার, মানুষকে আর হত্যাকারীকে একসাথে পথ চলবার একই সুবিধা আপনি দিতে পারেন না, এবং সেটাকে গণতন্ত্র বলে না। সেই জায়গায় এটি পরিষ্কার যে আপনি এই গণতন্ত্র হত্যাকারী শক্তি বা ফ্যাসিবাদী শক্তি যাকেই বলেন না কেন, সেই শক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশীজনরা যে সুবিধা ভোগ করবে, যে অবস্থায় থাকবে, যে রাজনৈতিক অধিকার তারা ভোগ করতে পারবে, সেটি তারা ভোগ করতে পারবে। অনেক ধন্যবাদ সাদেত হোসেন সেলিম। আজকে যেটি হচ্ছে যে আজকে বিএনপির পক্ষ থেকে রিয়াকশন হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত, এবং বিএনপি এর আগে চেয়েছে যে বিচারের মধ্য দিয়ে যাতে দল হিসেবে আওয়ামী লীগের আসলে বিচারটা হয়, তার মধ্যে যে নিষিদ্ধ হলে বিএনপির আপত্তি থাকবে না। আজকে জামাতের আমির সন্ধ্যায় বা রাতে একটা প্রোগ্রামে বলেছেন যে তারাও খুশি, সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এটি আলোচনার ভিত্তিতে এরকম সিদ্ধান্তে যদি নেওয়া যেত সেটি আরও ভালো হতো। একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকদেরকে। আমরা তো প্রথম দিন থেকেই বলে এসেছি যে আপনার ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, আমাদের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, এবং সেই মুহূর্তে আমাদের কাছে আর দ্বিতীয় অপশন ছিল না। কিন্তু উনি যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন তারা অদক্ষ, অনভিজ্ঞ, এবং তাদের আপনার অনেকাংশে তাদের বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সমাজের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। এটাতেই প্রমাণিত হয়ে গেছে যে ব্যাপারটা, মানে যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটাতে। কারণ গত বছরের সেপ্টেম্বরের 5 তারিখে আপনার ক্যাবিনেটের উপদেষ্টা মণ্ডলী যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বা বন্ধ থাকবে, সে গতকালকে রাতে ক্যাবিনেট মিটিং বসে রাতে আপনার বন্ধের দিনে সে একই কাজটাই করতে হয়েছে। যদি তাদের মধ্যে সেই দক্ষতাটা থাকতো এবং তাদের মধ্যে যদি আপনার জনগণের ভাষাটা যদি তারা বুঝতে পারতো, তাহলে আপনার এই ধরনের আপনার নাটকও মঞ্চস্থ করার দরকার ছিল না, আবার রাতের বেলা মিটিং ডেকে আবার এই একই সিদ্ধান্ত আবার দেওয়া দরকার ছিল না। তারা যখন টোটাল বিষয়টাকে নাটক মনে হচ্ছে আমার কাছে, তো অবশ্যই আমরা প্রথম থেকে বলেছি যে এটা এক ধরনের নাটক, এটা নাটক ছাড়া কিছু না। কারণ এটা সরকার চালাচ্ছে এনসিপি, আবার এনসিপি যমুনার সামনে আপনার বসে ধর্ণা দিচ্ছে, তো সেটা তো আর অন্য কেউ দিলে রাতে 10টা বাজে মানে কারো পিঠে চামড়া থাকতো না, সেখানে জল কামানোর সাউন্ড গ্রেনেডেই সেখানে একটা মানে বিশাল একটা বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হতো। তো এটা কেন করেছে সেটা আমরা সামনে বলতে পারবো। তবে ব্যাপারটা হয়েছে যে কি, এর মধ্যে দিয়ে যে আওয়ামী লীগ তো কার্যত তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কার্যক্রম নাই বাংলাদেশের কোথাও, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো কার্যালয় খোলা নেই না। কিন্তু একটা বিষয় যে মাঝে মধ্যে যে ঝটিকা মিছিল, না আমি বলছি কোথাও কোনো ইয়ে নাই। কয়েকজন উৎসাহী ব্যক্তি মাঝে মাঝে 5জন 10জন ঝটিকা মিছিল করে তারা তাদেরটা জানান দিচ্ছে, এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কোনো কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নয়। তার মধ্যে দিয়ে আবার বিএনপি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ইন রাইটিং বলেছে যে আওয়ামী লীগকে বিচারিক পদ্ধতির মাধ্যমে নিষিদ্ধ করা দল হিসেবে, এবং তাদের যারা যারা ওই অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এবং এই কথাও বলেছে যে এই ক্ষেত্রে
আইনের কিছু সংশোধনী আনতে হবে। এখন কি এর বাইরে কিছু হচ্ছে না? ওই যে কথা বিএনপি বলেছে, আজকেও যে কথাটা বলেছে আইনের কিছু সংশোধনী আনতে হবে, আমরা সন্ধ্যার সময় দেখলাম যে আইনের কিছু সংশোধনী আনছে। আমরা যেটা বলেছি যে দল হিসাবে নির্বাহী আদেশ না, এটা নিষিদ্ধ করতে হবে আপনার বিচারিক আদালতে, সেই অবস্থাটাই হচ্ছে। বিএনপি অথবা বিএনপির সাথে আরো দল বলেছে, হ্যাঁ, আন্দোলনের প্রত্যেকটা দল একই কথা বলছে যে নির্বাহী আদেশ একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে না। রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে বিচারিক প্রক্রিয়া, আর রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়। বাংলাদেশের কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে একটা দল ছিল, যে দলের মুখ্যমন্ত্রী শের বাংলা একে ফজল হক, সেই দলের নাম বর্তমান প্রজন্মের কেউ জানে না। পাকিস্তান সৃষ্টি করেছে মুসলিম লীগ, সেই মুসলিম লীগ এখন বিলীন হয়ে গেছে। আপনার এখানে আপনার 72 সালে আমরা দেখেছি যে আপনার এই যে মুজফর ন্যাপ, ভাসানী ন্যাপ বিশাল একটা রাজনৈতিক শক্তি হিসেবে ছিল, কালের বিবর্তনে তারা কিন্তু আপনার অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা বলেছি যে আওয়ামী লীগ রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এবং পৃথিবীর ইতিহাসে পতিত কোনো স্বৈরাচার পুনরায় রাজনীতি আসছে ওই রেকর্ডও নাই। সুতরাং আমরা এইটা কখনো ভয় পাইনি আওয়ামী লীগকে, আমরা কোনো সময় আমরা খুব একটা উত্তেজিত ছিলাম না। আমরা বলেছি যে আপনারা আইনি কার্যালয় করেন, আইন করেন। আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে মানে মিটিংয়ের মধ্যে আপনার রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের জন্য আইসিটি অ্যাক্টের যে পরিবর্তনটা এনেছিল, সেই সংশোধনীটা আবার ওনারা ফেরত নিছে। কিন্তু আজকে হলো কেন? আমাদের তো সেটা কথা, আপনার তখন বাদ দিলেন, আজকে আবার সেটা কেন করছেন? কেন মনে হয়? আর কেন আমার কাছে মনে হচ্ছে যে অদক্ষতা, জনগণের যে পালস বুঝতে না পাওয়াটা এইরকম, এবং আপনার যেন প্রক্রিয়ায় নির্বাচনকে প্রলম্বিত করা। এখন সরকারের তো মানে বেশ কয়েকটা ইন্টারেস্টেড গ্রুপ হয়ে গেছে, কেউ চাচ্ছে যে এই ক্ষমতাকে প্রলম্বিত করা। এই আইন তো মানে বিগত সরকারের আমলে করা। কোনটা? ট্রাইব্যুনালের যে বিচার, না, এই মানবতাবিরোধী অপরাধের বিচারের মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো আপনার নাই, আপনার আইন ছিল না। আমরা সেখানে বলেছি যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনটাও করেন, ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারবে, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, কিন্তু রাজনৈতিক দলের বিরুদ্ধে ওনারা কিন্তু আপনার ক্যাবিনেটে এটা পেশ করছে, পেশ করার পরে সেখান থেকে আবার উড্র করেছেন। এখন আবার ক্যাবিনেটে গতকালে পেশ করেছেন, হয়তো সোমবার দিন এটার আপনার জারি হবে, আরো ঘোষণাপত্র জারি হবে, এবং সেই রকম ভাবেই তো সেভাবে আগাচ্ছে বলে আমাদের আমরা আনন্দিত। আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না। কিন্তু জামাতের আমি যেটি বলেছেন সেটি একটু জানতে চাচ্ছিলাম, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত আসলে তিনি আরো বেশি বলি। রাজনৈতিক দলগুলোর সাথে তো বিভিন্ন প্রশ্নে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, যখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একতরফা বিএনপি একতরফা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তখন কিন্তু সর্বদলীয় একটা মিটিং ডেকেছেন। এই কিছু কথাগুলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নেওয়াটা সরকারের জন্য হলে ভালো হইতো। তারপর সরকার করেছে, আমরা আনন্দিত, আমরা খুশি, এবং আমরা চাই যে যত দ্রুত তার সাথে এই আপনার বিচারিক কার্যক্রম শুরু করা এবং বিচারকে ত্বরান্বিত করা। অনেক ধন্যবাদ আখতারুজ্জামান বাচ্চু। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ এখন আসছে সেটা হচ্ছে ছাত্ররা যারা আন্দোলনে আছে, একই সঙ্গে যারা এই কেন্দ্রিক আন্দোলনের মধ্যে ছিল, বিশেষ করে এই 4-5 দিনের মধ্যে একটা পারসেপশন বা অভিযোগই সুরে বলা হচ্ছে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি। একই সঙ্গে শাহবাগে ডাকা হলেও বিভিন্নভাবে বিএনপির পক্ষ থেকে আসলে কোনো সাড়া পায়নি, বিএনপির কেউ যায়নি। এখন আবার বিএনপি বলছে যে বিএনপি যেভাবে যেমনটা চেয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে জায়গাটা, সেই পথেই সরকার এগুচ্ছে এতে, এবং বর্তমান প্রক্রিয়ার আসলে বিএনপি খুশি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার দুজন সহ আলোচক, আমাদের শাহাদাত হোসেন সেলিম ভাই, স্বপন ভাই, বিজ্ঞ আলোচক দুজন, এবং নিউজ 24-এর দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসলে বিএনপি শুরু থেকে বলে আসছে 5ই আগস্টের বিপ্লব পরবর্তীতে অবস্থায় আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দলে পরিণত হয়েছে, যারা এদেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, হাজার হাজার মানুষকে বিনা কারণে হত্যা করেছে। আওয়ামী লীগের নৈতিকভাবে এদেশে আর রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপি শুধু মৌখিকভাবে না, আমি বলছি বিএনপি শুধু মৌখিকভাবে না, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে আপনাকে বলেছেন যে লিখিতভাবে 10ই ফেব্রুয়ারি যখন প্রধান উপদেষ্টার সাথে মিটিং হয় লিখিতভাবে, তারপর 16ই এপ্রিল যখন বিএনপি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর যখন বৈঠক হয়, তখনও লিখিতভাবে বিএনপি বলেছে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ গণহত্যা এবং এই যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন এবং যারা গণহত্যা যারা এই ফেসিস্টদের দূষর এবং যারা এই বাংলাদেশটিকে একটি মানে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, ব্যক্তি এবং সংগঠন দুটোর ক্ষেত্রে।
বিএনপি যদি লিখিতভাবে না বলে থাকে তাহলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে বলতে পারতেন না। ইভেন আজকে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বিবৃতি দিয়ে সেই তারিখ দুটোর কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে অনেক আগেই বিএনপি লিখিতভাবে অন্তর্বর্তী সরকারেরকে অনুরোধ জানিয়েছেন যে, এবং এই যে 5ই বিএনপি বলার পরেও সরকার এটাকে গুরুত্ব দেয়নি, বিষয়টা গুরুত্ব দেয়নি। বিএনপির কথা যদি আমলে নিয়ে তখন করা হতো তাহলে আজকে 9 মাস সময় নষ্ট হতো না, আর আওয়ামী লীগ নিয়ে এত টালবাহানা এটা হতো না। আর আজকে আপনি দেখেন না, তাহলে এই কথাটা আসছে কেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? দেখেন অনেক কিছু বাংলাদেশে অনেক কিছু, ওই যে আমাদের সেলিম ভাই বললেন যে অনেক কিছু অনেকেই মঞ্চায়ন করতে চায়, তো বিএনপি তো সেটা চায় না। বিএনপি জনগণের দল, বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, জনগণের দল। বিএনপি লিখিতভাবে বলেছে যাতে কেউ, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ভাষা বুঝতেছে। অফকোর্স বিএনপি সবসময় বলে আসছে যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার এত গণহত্যা, এত রক্তগঙ্গা বয়ে দেওয়ার পর আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। আওয়ামী লীগের বিচার আপনি দেখেন, সারা দেশে বিচারহীনতা আপনি দেখেন। স্বপন ভাই বলতেছিল যে এরকম মনে হয় না যে না, এই যে দেখেন আপনি দেখেন আওয়ামী লীগের কতজন নেতাকে বিচারের আওতায় আনা হয়েছে যারা গণহত্যা করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, সেইখান থেকে কিন্তু বসে উস্কানি দিচ্ছে। মাঝে মধ্যে আওয়ামী লীগ কিন্তু আসলে কার্যত নিষিদ্ধই বলা যায়। আওয়ামী লীগের ওরকমভাবে কোনো কার্যক্রম বাংলাদেশে নাই। এখন যে প্রেস রিলিজের মাধ্যমে যে কার্যক্রম মন্ত্রিপরিষদ হঠাৎ করে এই আন্দোলনের প্রেক্ষিতে এবং কিছু লোকের আন্দোলনের প্রেক্ষিতে যমুনার সামনে সেলিম ভাই বলেছেন, কিছু লোক নাকি মানে আপনি সেলিম ভাই যথার্থই বলেছেন, আপনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ এভাবে আন্দোলন করতে গেলে তাকে কি দিত? এভাবে কি জড়ো হতে দিত? এভাবে কি রাতভর সেখানে অবস্থান করতে দিত? সেটা জনমনে একটু মানে বিষয়টি, বিএনপিও এতে একমত। বিএনপিও বিচার চায়, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, সংগঠন হিসেবে চায়, এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার চায়। কিন্তু যে প্রক্রিয়ায় সেটি নিয়ে অনেক সন্দেহ আছে। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেপ্টেম্বর মাসে কিন্তু এই উপদেষ্টা পরিষদে কিন্তু এই আলোচনাটি হয়েছিল এবং বিলটাও আনা হয়েছিল। তারপর কোনো এক অদৃশ্য কারণে সেটি আর বাস্তবায়ন হয় নাই। যদি সেটা তখন করা হতো তাহলে এই 9 মাস সময় কিন্তু এভাবে নষ্ট হতো না। আমরাও চাই, বিএনপি চায় যে গণহত্যার দায়ে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, মাফিয়া, আওয়ামী লীগ একটা মাফিয়া দলে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক সংগঠন আর এখন আওয়ামী লীগ নাই। এই জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত, যারা এইসব স্বৈরতন্ত্রের সাথে জড়িত, যারা এই দেশের সব সিস্টেম সব কিছু ধ্বংস করে দিয়েছে, তাদের বিচার। এবং রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের আর অস্তিত্ব বাংলাদেশে নাই। এদেশের জনগণ 5ই আগস্টের পর আওয়ামী লীগকে আর এই দেশের মাটিতে রাজনীতি দেখতে চায় না। হ্যাঁ, স্বপন ভাই একটা বিরতি আপনার কাছে আসছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জনতন্ত্র গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতি। দর্শক, আবারও স্বাগত। আর সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, একই সঙ্গে রাজনৈতিক প্রভাব নিয়ে। শহীদুদ্দিন আহমদ স্বপন, যেই ডিসিশন আসলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং আইন সংশোধনের যে বিষয়, এটির প্রভাব কি দেখেন? রাজনীতিতে কি ধরনের প্রভাব দেখছেন সামনে? যে এটির প্রভাব নিয়ে কথা বলবার আগে আমি যে কথাটা বলতে চাই, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যেটা আমরা এগিয়ে যাচ্ছি, যে কাজটি হওয়ার মধ্য দিয়ে, যে একটা প্রতিবাদ এবং তার সমাবেশ এবং সেখানে অনেকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা দাবি উত্থাপিত হলো এবং সরকার সেই দাবি নিতে বাধ্য হলো। কিন্তু এই সমাবেশের আবার যেমন সাহসী জায়গা আছে এই বিষয়ে দাবি তুলবার ক্ষেত্রে, যে হাসনাত আব্দুল্লাহরা যে বা জুলাই অভ্যুত্থানের নায়করা যে সাহসী ভূমিকায় আছেন, তেমনিভাবে এই আন্দোলনে কিছু প্রশ্ন দাঁড়িয়েছে, যে প্রশ্নগুলো কিন্তু জাতিকে ভাবাচ্ছে। যেমন ধরুন, এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে আহ্বান করেছে সংহতি প্রকাশ করার জন্য, কিন্তু আমরা দেখছি যে সব রাজনৈতিক দল সেখানে উপস্থিত হয় না। আমার দল বা আমার মঞ্চ সেটাও যায় না, অন্য অন্য দলও যায়নি। সেখানে বিশেষ কিছু রাজনৈতিক দল এবং শক্তি সেখানে উপস্থিত হয়েছে, তারা সংহতি জানিয়েছে। একই সাথে এটি খুব এম্বারাসিং এবং খুব মানে ভয়াবহতা আমার কাছে মনে হয়। যেমন সেখানে যে কিছু স্লোগানের উৎপত্তি হয়েছে, যেগুলো আমাদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই অথবা নিজামের বাংলায় ঠাঁই নেই। এখন দেখুন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে জামাত ইসলাম এবং প্রফেসর গোলাম আজম সাহেবেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। তো 1971 সালে ওনারা পরাজিত হয়েছেন, রাজনীতি ওনারা করছেন, কিন্তু পরাজিত করবার মধ্য দিয়ে বাংলাদেশটা জন্ম হয়েছে। সেই বাংলাদেশে বলা হচ্ছে যে ওনাদের বাংলা অমুকের ঠাঁই নেই, কিন্তু এখানে হওয়ার কথা ছিল
আবু সাইদের বাংলায় অমুকে ঠাঁই নেই, মুগ্ধের বাংলায় অমুকে ঠাঁই নেই, কিন্তু স্লোগানটা এভাবে উঠতে হবে, তার মানে খণ্ডিতভাবে এটাকে উপস্থাপন করা হলো। একই সাথে আপনার সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেলাম যে জাতীয় সঙ্গীত পরিবেশন করবার সময়, গাওয়ার সময় সেখানে বাধা দেওয়া হচ্ছে। এটি তো দৃশ্যতার চরম দৃষ্টান্ত। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, সেখানে না করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে এটিকে চিন্তা করা যায়, কল্পনা করা যায় আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কথা হচ্ছে। সুতরাং এই চিত্রটা সেখানে এমনভাবে তৈরি হয়েছে। এর প্রভাব যেটি হবে সেটি হচ্ছে যে আমি প্রথমে বলবার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ আইনগতভাবে নিষিদ্ধকরণ প্রক্রিয়ার যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা নিশ্চয়ই একটি জায়গায় পৌঁছাবে। আবার আওয়ামী লীগ নিজকে প্রমাণ করার জন্য সুযোগও পাবে আইনগতভাবে। সেই প্রমাণটা আওয়ামী লীগ কীভাবে করতে পারে তার অগ্নি পরীক্ষা তাকে অবতীর্ণ হতে হবে। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে যে এই নিষিদ্ধ করা অথবা না করার মধ্য দিয়ে আওয়ামী লীগের লাভ আর লোকসানের কোনো বিষয় আমি দেখছি না। এই কারণেই যেই সুবিধাটা সে এমনিই পাচ্ছে না, আর এটা নিষিদ্ধ করি আইনগতভাবে নিষিদ্ধ করবার পরে এই সুবিধা পাওয়ার কোনো কারণে নেই। সুতরাং এর পূর্ব অবস্থা এবং এখনকার অবস্থা যেটি তৈরি হচ্ছে, দুইটারই আওয়ামী লীগের অবস্থা একই রকম। সেই জায়গায় সে নতুন কোনো বেশি সুবিধা বঞ্চিত হচ্ছে না, আবার নতুন করে সুবিধা সংযোজিত হচ্ছে না। সেই জন্য বলছি যে এর প্রভাবটা আওয়ামী লীগকে যেই আপনার যে ন্যারেশনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ যে গণহত্যার দায় অভিযুক্ত এবং জাতিসংঘ কর্তৃক তার যে প্রত্যয়ন, এর মধ্য দিয়ে এই রাজনৈতিক শক্তিটি গণতান্ত্রিক অগ্রযাত্রায়, গণতন্ত্রের পথে চলবার পথে রাজনৈতিক সহায়ক শক্তি হিসাবে থাকবে কিনা, এই প্রশ্নটা দার্শনিকভাবে জাতির বিবেচনা নেওয়া উচিত। শুধুমাত্র নিষিদ্ধ আর পাল্টা নিষিদ্ধের প্রশ্ন না। আমি কথাটা শেষ করতে চাই এইভাবে যে এটি একটা দার্শনিক আলোচনা হতে পারে যে গণহত্যাকারী শক্তি, গণভোটবিহীন সরকারের শক্তি, মানুষকে ক্ষমতা থাকবার উপায় হিসেবে রক্তপাত করার শক্তি, এই জাতীয় শক্তিগুলো আজ এবং আগামীতে এটি গণতন্ত্রের যে পরিধি, এই পরিধির ভিতরে তা থাকবে কিনা, এই প্রসঙ্গটা আলোচিত হওয়া উচিত এবং জাতির একটা ঐক্যমত্য তৈরি করা উচিত। এবং সেই ঐক্যমতের জায়গায় আমি মনে করছি না যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তি এটা তার কার্যক্রম প্রমাণিত হয়েছে শুধু এই 15 বছর না, তার আগেও তারা প্রমাণ করেছে। আপনারা জানেন যে স্বাধীনতার পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের 30,000 কর্মীকে তারা হত্যা করেছে এবং বাকশাল গঠন করার মধ্যে বাংলাদেশকে গণতন্ত্রের সমস্ত ভিত্তিমূল ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বার যখনই তারা ক্ষমতায় এসছে তখনই তারা ফ্যাসিস্ট শাসন করেছে। সুতরাং গণতান্ত্রিক শক্তি হিসেবে আওয়ামী লীগ নিজকে কখনো প্রমাণ করতে পারেনি। সেই শক্তিটি বাংলাদেশের রাজনীতিতে ফিরবার ক্ষেত্রে আমি মনে করি না কোনো সুযোগ আছে। জি, অনেক ধন্যবাদ। সেলিম ভাই, যে বাস্তবতা এখন দেখছেন একটু প্রভাবটা সম্পর্কে জানতে চাই। কারণ হচ্ছে যে যেসব স্লোগানের বিষয়ে স্বপন ভাই বললেন, সেই বিষয়গুলো আসলে কিসের ইন্ডিকেশন, সেগুলোর কোনো প্রভাব দেখেন কিনা? দেখুন, আমরা এটা আশা করি নেই, আমরা যে স্লোগানগুলো এটা আশা করি নেই। আপনার যেদিন আপনার এটা আসলে আমি তো বললাম, আমি নাটক শব্দটাই উচ্চারণ করছি এই কারণে যে আমরা কিন্তু কোনো সংগঠিত রাজনৈতিক দল অথবা এনসিপির পক্ষ থেকে কিন্তু দাবিটা উত্থাপিত হয়নি। প্রথমে হাসানাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যমুনার সামনে রাত 10টা বাজে সবাইকে হাজির হতে বলেছেন। তো আমরা ধরেন 11টা দিয়ে আমি গিয়ে দেখলাম, সেখানে অনেকক্ষণ ঘন্টা 2 পর্যন্ত ছিলাম, সব আসলে লোক হয়নি। পরবর্তীকালে আমরা চলে আসার পরে দেখলাম যে মোটামুটি এনসিপির নেতৃবৃন্দ সেখানে গেছেন। প্রথম দিকে যান নাই, হতবা মানে এনসিপির মধ্যেও যে একটা টানাপোড়েন চলছে, এটাও এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে আপনার এই যে মানে এটা স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় নাই বা বাংলাদেশের স্বাধীনতা মানে বিরোধিতা করেছে এবং এখন পর্যন্ত তারা সেটার জন্য কোনো অনুশোচনা করা নাই, তারাই এটার সাথে জড়িত হয়ে গেছে। এবং জড়িত হওয়ার পরে তারা গোলাম আজমের বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাঁই নাই, এ কথাটা খুব বেশি উদ্ধতপূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগের ঠাঁই তো এমনিই নেই, কারণ আওয়ামী লীগ এটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠন। 72 সালে এসে বাংলাদেশের ক্ষমতাটাকে দখল করেছে, 75 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মানে একদম গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র এবং আওয়ামী লীগ, ভোট এবং আওয়ামী লীগ এটা একটার সাথে একটা যায় না, সেখানে এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমরা 15 বছর এই আশাই বুক বেঁধে আমরা রাজপথে ছিলাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শক্তিকে পরাজিত আমরা করতে পারবো। আমরা এই শক্তিকে পরাজিত করেছি এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোনো শক্তি পৃথিবীতে ফিরে আসে না। কিন্তু তাই বলে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে গোলাম আজমকে নিয়ে আসবে, যে গোলাম আজম যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত,
এবং যে গোলাম আজম যুদ্ধ অপরাধী হিসেবে আপনারা যে সমস্ত জাতির কাছে চিহ্নিত, এটা আমরা আশা করছি না, এটাতে কিছু হিসাবে ভুল হয়ে যাচ্ছে। এবং এটা এনসিপি আমরা যেটা আশা করেছিলাম যে একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মানুষের মননশীলতার পরিবর্তনে তার একটা ভূমিকা রাখবে, তারাও কিন্তু ওই শাহবাগ দখল করেই আপনার আন্দোলনটা করতে হয়েছে। তারা কিন্তু সরাসরি উদ্যানে গিয়ে জনগণকে অস্বস্তি না দিয়ে আপনার জনগণকে আপনার বিরক্ত না করে তারা আন্দোলনটা করতে পারতো নতুন বন্দোবস্তে, সেটাও করতে পারলো না। আবার তারা নিজেরাই ঘোষণা করেছে যে তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসাবে তারা এখানে রাজনীতিটা করবে। চরম ডানপন্থী লোকেরা সেখানে গিয়ে তাদের সাথে এক হয়েছে, এটা এনসিপির জন্য ভালো হয়নি। আবার এখানে সরকারের নানামুখী তৎপরতার মধ্যে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে সমন্বয় নেই। দেখুন আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সবার চোখের উপর দিয়ে হাসতে হাসতে ত্যাগ করেছেন। এক স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে আপনার ওই কিশোরগঞ্জের এসপিকে বরখাস্ত করে, ওই এএসপিকে বরখাস্ত করে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো এটা দায়িত্ব নিয়ে পদত্যাগ করার দরকার ছিল, যে আমার ব্যর্থতার কারণে কাজটা হয়েছে, এটা পদত্যাগ করতেছে। আইবি রহমানকে গ্রেপ্তার করতে গেছে, খুন মামলার আসামি আইবি রহমানকে সাংবাদিক সম্মেলন করতে দেয়, পুলিশ সেখানে আঙুল চষে। আসলে আমরা খুব বিব্রতকর অবস্থার মধ্যে আছি। এখানে যে জিনিসটা আমরা দীর্ঘ রাজনৈতিক উপলব্ধি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে অথবা প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার সাথে কথা বলে অথবা আপনার ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলে আমাদের কাছে একটা প্রতীয়মান হচ্ছে। এবং আজকে আসিফ নজরুল সাহেবদের কথার মধ্যে দিয়ে অথবা নাহিদ ইসলামের মধ্যে কথার মধ্যে দিয়ে এটা আগামী নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চায়, যে কোনো মূল্যে ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রলম্বিত করতে চায়। এখানে এটা কিন্তু একটা বিপজ্জনক চিন্তা। নির্বাচনটা গত 15 বছর আওয়ামী লীগ করতে দেয় নাই। এখন এরাও যদি আওয়ামী লীগের প্রেতাত্মাকে ধারণ করে নির্বাচনটাকে বন্ধ করে দেয় বা নির্বাচন প্রলম্বিত করতে চায়, এটাতে কিন্তু অনেক বেশি তাদেরকে মূল্য দিতে হবে। আমরা বলতে চাই যে কাট অফ টাইম ডিসেম্বরের পরে একদিনও আমরা কিন্তু মানব না নির্বাচনে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতেই হবে। এইখানে এই নিয়ে কোনো ছলচাতুরি আপনার বিচার না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হতেই হবে না, এসব ফেসিবাদী কণ্ঠ আমরা একদম ছুঁড়ে ফেলে দেবো, বুঝছেন? এটা আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। 15 বছর যখন শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতে পেরেছি, এইখানে আমরা এই নির্বাচনের জন্য আমরা কারো চোখে চোখ রেখে কথা বলতে আমরা মিনিমাম কোনো রকম আমরা ভীত হব না। জি, একটা বিরতি নিয়ে ফিরছি। বাচ্চা ভাই আপনার কাছে ছোট্ট বিরতির পরে আপনার কাছে আসছি। দর্শক, ছোট্ট বিরতির সময় আছে আবারও দর্শক আবারও স্বাগত। জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। কথা বলছিলাম আওয়ামী লীগ আর সকল কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে। আরেকজন বাচ্চু, নির্বাচনের সাথে এই যে প্রক্রিয়া এবং বিচার শেষে নির্বাচন, আজকে নাহিদ ইসলাম বলেছেন যে নতুন সংবিধান রচিত না হলে আসলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না, এবং আইন উপদেষ্টা বলেছেন যে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে যদি প্রণয়ন করা হয়। সব কিছু মিলিয়ে নির্বাচনের সাথে কোনো রকম সম্পর্ক খুঁজে পান কিনা? দেখেন, সব কিছু মিলে একটি কনফিউজিং সিচুয়েশন। আসলে এক একজন এক এক কথা বলছে, সরকারের ভিতরে যেন আরেকটি সরকার, এক একজন এক এক কথা বলছে। আসলে বিচার আওয়ামী লীগ গণহত্যার দায় আমরা বলেছি, শুরু থেকেই বলে আসছি যে আওয়ামী লীগের ব্যক্তি এবং যারা জড়িত এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, এটা বিএনপি চায়। এটা তো বিএনপি দাবি, এদেশের জনদাবি, এদেশের জনগণের দাবি। 5ই আগস্টের মাধ্যমে এটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এখন বিচার, কিন্তু বিষয়টা হলো যে কীভাবে সেটা হবে, একটা বিচারিক প্রক্রিয়া। সেই বিচারিক প্রক্রিয়াটা শুরু করার জন্য বিএনপি সবসময় তাগিদ দিয়ে আসছিল। আর হলো নাহিদ ইসলাম আমাদের এনসিপির নেতা, এনসিপির উনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন জনগণ তো নির্বাচনের জন্য ভাই এত বছর 17 বছর সংগ্রাম করেছে। দেখেন, বিএনপি এই নির্বাচন করতে যে 2276 জন ক্রসফায়ারের শিকার হয়েছে, বিএনপি 423 জন গুম হয়েছে, এখনও বিএনপির 28 জন নিখোঁজ আছে। আমাদের জুলাই বিপ্লবেও 848 জন আমাদের শহীদ হয়েছে। এবং আমাদের বিএনপির কে কেন শুনতে হয় যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক, মানে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি বিভিন্ন এলাকায়, এই কথাগুলো বিএনপিকে শুনতে হয় কেন? আসলে এগুলি অবান্তর। বিএনপি একটি বড় পলিটিক্যাল পার্টি, গাছ বড় হলে তার ওই গাছে বাতাস বেশি লাগে। বিএনপি তো একটি বড় রাজনৈতিক দল। বিএনপি এখন তাদের একটি ধারণা হয়েছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি একটু জনপ্রিয় দল, সুতরাং বিএনপিকে ক্ষমতায়, কিছু লোকের ধারণা যে বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না, বিএনপি ক্ষমতায় আনা যাবে না। আর নির্বাচন দিলে যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, আপনার সমস্যা কোথায়? জনগণ আপনাকে ভোট দিলে আপনি সরকার গঠন করেন,
কিন্তু জনগণ যদি বিএনপি, জনগণের মনে যদি বিএনপি থাকে, বিএনপি উইন করবে। কিন্তু কারো কারো হলো যে এই নির্বাচনটা যে কোনো কায়দায়, যে কোনো মানে এই ইস্যু ওই ইস্যু এনে নির্বাচনটা প্রলম্বিত করা, যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। বিএনপি তো জনগণের দল ভাই, বিএনপি তো লড়াই সংগ্রাম করেছে এই গণতন্ত্রের জন্য, এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এত সংগ্রাম করেছে। বিএনপির বিরুদ্ধে 1,42,000 মামলা হয়েছে, 70 লাখ আসামি হয়েছে। বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী জেলে গিয়েছে, দিনের পর দিন রিমান্ডে গিয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নামে 135টা মামলা, বেগম খালেদা জিয়ার নামে 35টা মামলা হয়েছে। আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুন্নেস সোহেলের নামে সর্বোচ্চ 471টি মামলা। বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যে মামলা হয় নাই। ইভেন মারা গেছে বহু বিএনপির নেতাকর্মী, তাদের নামে মামলা হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে সাজিদুল হক সুমন, এখন যে পাবলিক পারসেপশন, মানুষের মনে বিষয়গুলো আছে। না, বিএনপি, মানুষের মনে বিএনপি আছে, কিন্তু কিছু লোক যাদের জনপ্রিয়তা নাই, যাদের ক্ষমতা, হ্যাঁ, যাদের নির্বাচনে গেলে একটি আসন পাওয়ার সম্ভাবনা নাই, তারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে। এটা হলো দুঃখজনক বিষয়। আপনি আশ্চর্য, আমি 30 সেকেন্ড একটা জিনিস বলি, আপনি আশ্চর্য হবেন যে সাজিদুল হক সুমন বিএনপির একজন নেতা, উনি ঢাকার তেজগাঁ নাখালপাড়া, উনি গুম হয়েছেন 1 যুগ আগে। ওনার মায়ের ডাক নামে যারা গুম হওয়া পরিবারেরা নিয়ে একটি সংগঠন করেছে, তাকে কিছুদিন আগে আপনার তার বাড়িতে ওয়ারেন্ট তামিল করতে গেছে, সে গায়েবী মামলার সে আসামি। আসলে কি হচ্ছে, প্রশাসন কারা চালাচ্ছে, সরকার কারা চালাচ্ছে, কোথায় কি হচ্ছে, জিনিসটা খুবই মানে সন্দেহজনক। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নামে হত্যা মামলা, উনি চলে গেলেন। আপনি বিমানবন্দরে দেখেন একটি ছোট্ট বাচ্চা একসময় ঢুকে গিয়েছিল, সেটার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকায়, কিভাবে সে ঢুকে পড়লো, কিভাবে গেল। আর একজন মানে হত্যা মামলার আসামি যে শেখ হাসিনার দূষর, যিনি এত বছর যাবৎ শেখ হাসিনাকে সব কিছুতে সমর্থন দিয়ে গেছেন, সব কিছু ওনার সমর্থন দিয়ে গেছেন রাষ্ট্রপতি হিসাবে, উনি চলে গেলেন নির্বিঘ্নে। কিভাবে চলে গেলেন, এই প্রশ্ন তো জনগণ রাখতে পারে। আর হলো যে এখানে যদি যমুনার সামনে 500 লোকের আন্দোলনে যদি ওই সংশোধনী বিল 2009 সংশোধনী বিল যদি আনা হয়, তাহলে বিএনপি যদি 5 লাখ লোক করে এই নির্বাচন আদায় করবে না। বিএনপি একটি জনপ্রিয় দল, নির্বাচনের জন্য তো এদেশের জনগণ, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য এদেশের জনগণ লড়াই করেছে। সুতরাং যদি নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা করা, আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে, উইদিন ডিসেম্বর নির্বাচনটা। আপনি প্রয়োজনীয় সংস্কারগুলি যেগুলি ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে, সবগুলি রাজনৈতিক দল বলেছে, সেগুলি আপনি সংস্কার করে ফেলেন না, করে নির্বাচনের যে নির্বাচনটা দিয়ে দেন, সব প্রয়োজনীয় সংস্কার শেষে। জনগণ নির্বাচন চায়, ভোট দিতে পারে না। নির্বাচনের বিষয় যেহেতু আসলো, প্রধান উপদেষ্টার যে টাইমলাইন ডিসেম্বর থেকে জুন, তার মধ্যে নির্বাচন দেখছেন কিনা আপনি? না, এই টাইমলাইন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা মনে করছি না যে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কোনো রাজনৈতিক এজেন্ডা অথবা কোনো রাজনৈতিক লক্ষ্য আছে যেটাকে কেন্দ্র করে উনি এটাকে প্রলম্বিত করতে পারেন। কিন্তু রাজনৈতিক মাঠে নানা রকমের সংশয়ের জায়গা আছে। জায়গা থাকবার কারণে এই নির্বাচন, যেমন বিএনপি বা অনেকগুলো রাজনৈতিক দলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দাবি করছে, এটা অর্থে এই নয় যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা জুনের ভিতরে বা মার্চের এপ্রিলের ভিতরে হলে যে মহাবিপদ হয়ে যাবে তা নয়। কিন্তু মানে এটা নিশ্চিত করবার জন্য দাবিটা হয়তো এভাবে উত্থাপিত হচ্ছে। আমি মনে করি টাইমলাইনটা, এপ্রিলে নির্বাচন, আমি মনে করি টাইমলাইন যেটি আছে, কোনো অনিশ্চয়তার জায়গা যদি না থাকে, কোনো রকম দুর্বিসন্ধির জায়গা যদি না থাকে, কোনো রকমের ষড়যন্ত্র চক্রান্তের জায়গা যদি না থাকে, তাহলে এটি কোনো বড় সমস্যা না। যে কথাটা হচ্ছে নির্বাচন, শুধু নির্বাচন এ দাবি যেমন মানে বলা হয়, আবার বলা হচ্ছে যে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে হবে না, এই দুটো দাবিকে আমরা অযৌক্তিক দাবি মনে করি। আমরা এই জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা যারা অংশীজন ছিলাম, সকলে মিলে এই শাসককে পদত্যাগে বাধ্য করব, পালাতে বাধ্য করব। একই সাথে এই শাসন ব্যবস্থা যেটির উপর দাঁড়িয়ে এসে দুঃশাসন তৈরি করেছিল, সেটিকেও আমরা নস্যাৎ করব, এটি আমরা দাবি করেছিলাম। সেই জন্য শাসক এবং শাসন ব্যবস্থা বদলের লড়াইটা করছিলাম। 31 দফার সংস্কার প্রস্তাব উত্থাপন হয়েছে রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য, রাষ্ট্রের যে ক্ষমতা বিন্যাস সেটিকে যে মানে দুঃশাসন তৈরি করবার যে বিন্যাস আছে সেটিকে বদলে দেওয়ার জন্য। সুতরাং নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি করে একটিকে বাদ দিয়ে আরেকটিকে প্রধান করা, এটি দুইটাকে আমরা মনে করি এই দুইটাকে কিন্তু একসাথে পথ চলার বিষয় আছে। সেলিম ভাই, একটু শুনতে চাই, নির্বাচন নিয়ে মানে সেরকম কোনো সিচুয়েশন সামনে দেখছেন যাতে করে এটি? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে, কারণ জুন আসলে নির্বাচনের জন্য মানে যথাযথ সময় নয়। এমনকি ফেব্রুয়ারিতে রমজানের পরে এসএসসি পরীক্ষা, তারপর কোরবানি, এসব মিলিয়ে আপনার ওই যে জানুয়ারি বা ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
আর যে সংস্কারের ব্যাপারে কথা হচ্ছে, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এখন যেটি সামনে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই যে নিষিদ্ধ দল হিসেবে বিচার, গণহত্যার বিচার, এইগুলো না হওয়া পর্যন্ত যাতে নির্বাচন না না, এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠ, আপনার ফ্যাসিবাদী। এখানে যে বিচারটা যে আপনার এই ডক্টর ইউনূস সাহেব করে যেতে হবে এমন কোনো কথা নাই, কারণ বিচার করতে 20 বছরও লাগতে পারে। এই বিচার প্রক্রিয়াটা শুরু করুক, নির্বাচিত সরকার সেটা চলমান রাখবে। এটা তো আর হাকিম নড়ে হুকুম নড়ে না। এই কোনো আত্মবিশ্বাসের ঘাটতি 100% এখানে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নাই। এবং এটা হলো যে কি, আমি আপনাকে বলি, এই যে বিশেষ একটি রাজনৈতিক দলের আপনার ফেসবুকে যখন এক একজন মানে কমপক্ষে 100টা করে আপনার অ্যাকাউন্ট খুলে তারা এক ধরনের প্রচারণা চালাচ্ছে, ন্যারেটিভ চালাচ্ছে এখানে, কিন্তু বিএনপির কোটি কোটি সমর্থক আছে যারা টেলিফোন ব্যবহারও করে না, অথবা টেলিফোন আপনার ওই যে ফেসবুকও ব্যবহার করে না। তাইলে আপনি শুধু ফেসবুকের আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারেন না। এখানে বিএনপি বিশাল রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, আমরা যারা আন্দোলন করেছি, আমরা নির্বাচনটাকে যথাসময় চাই। এবং আমি মনে করি যে এই সরকারের জন্য মঙ্গল, কারণ সরকার তো মোটামুটি ধরেন ওনার যে কাজগুলো করা দরকার এই কাজগুলো হয়ে গেছে। যেমন গ্রামীণ জনশক্তি, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তারপর আপনার গ্রামীণ ব্যাংকের আপনার শেয়ার আরও বর্ধিত করেন, এই কাজগুলো হয়ে গেছে। এখন বাকি কাজটা নির্বাচন দিয়ে উনি মোটামুটিভাবে সসম্মানে চলে গেলে আমরা মনে হয় যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনার জাতীয় আপনার ওনার প্রতি কৃতজ্ঞ থাকবে। অনেক ধন্যবাদ, আশা করছি। জি, অনেক ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সময় একেবারে শেষ। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে।